নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। একদম শেষের দিকে আমরা এসে গেছি, ট্রান্সফার উইন্ডো ক্লোজ হতে আর মাত্র কটা ঘন্টা বাকি রয়েছে। তো সেই জায়গাতেই কিছু ট্রান্সফার আপডেটের সাথে সাথে ইস্টবেঙ্গলকে নিয়ে কিছু আলোচনা রয়েছে এবং ফুটবল আপডেট কিছু রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করার সাথে সাথে একটা খারাপ নিউজ বেরিয়ে আসছে, সেই নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। তোমাদের কাছ থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবকটাই কেন একটু কম দেখছি জানি না, তো একটুখানি করে কিন্তু তোমরা সাপোর্ট করতে পারো। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমাদের সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে ভারত এবং বাংলাদেশ তারা মুখোমুখি হয়েছিল। ফুল টাইম যেটা রেজাল্ট হয়েছে 1-1 গোলে ম্যাচ ড্র থাকে। পরবর্তী সময় পেনাল্টি শ্যুট আউট হয় এবং প্রথম পেনাল্টিতেই কিন্তু আমরা মিস করি। পরপর তারপরে 3টে পেনাল্টি কনভার্ট করলেও বাংলাদেশ 4টে পেনাল্টি হয়েছে, 4টের মধ্যে 4টেই তারা একদম পেনাল্টি থেকে গোল করে দেয়। সেখান থেকে তারা পেনাল্টি শ্যুট আউটের মধ্যে দিয়ে জিতে গিয়ে তারা ফাইনালে চলে গেল, আর আমরা কিন্তু এখান থেকেই বাদ পড়ে গেলাম। আর আমি বেশ কয়েক বছর ধরে বলতে গেলে এই সাফের ম্যাচগুলো ফলো করি, আমার খুব ভালো লাগে। গুরকিরাতদের সময়ও দেখেছিলাম, যে বছর গুরকিরাতরা চ্যাম্পিয়ন হয়েছিল, দারুণ সিজন গিয়েছিল, তার আগেও দেখতাম। তো এই বছরটা হচ্ছে সব থেকে খারাপ গেল সাফের জন্য। এত খারাপভাবে কোচিং হয়েছে। আমাদের একজন বাঙালি কোচ ছিল, তো বাঙালি কোচের কাছ থেকে আরেকটু আমরা ভালো কিছু আশা করেছিলাম। আর ভিতরের অনেক ব্যাপার রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের পরে জানাবো, যে এই সাফ চ্যাম্পিয়নশিপের দল নিয়ে, যেখানে ভানলাল পেকার মতন প্লেয়ার, যে কিন্তু এই যে বয়সভিত্তিক দল, এর আগে যখন আন্ডার-19 ম্যাচ ছিল না, আন্ডার-17 ম্যাচ ছিল, সেই সময় ভানলাল পেকা ক্যাপ্টেন ছিল, সে রেগুলার স্টার্টার ছিল। তো ভানলাল পেকা বেঞ্চে, ভালো ভালো প্লেয়াররা বেঞ্চে, কোচের কোনো রকম পরিকল্পনা নেই। যখন গোল খেয়ে যাচ্ছে, চাপে পড়ে যাচ্ছে, তখন তাদের নামানো হচ্ছে। আর গোলটা ভানলাল পেকার নামার পর ভালোই সেখানে খেলা হচ্ছিল, আর রিকি ভালো ফিনিশ করেছিল। তো ওভারঅল কিন্তু আমাদের জন্য সাফটা খুব খারাপ গেল, এখানেই কিন্তু আমাদের অভিযান শেষ হলো। তো এর সাথে সাথে আমরা যদি কথা বলি আজকের সেমিফাইনাল ম্যাচ নিয়ে, ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে কিন্তু আমরা নর্থ ইস্ট ডার্বি দেখলাম। আর সেই নর্থ ইস্ট ডার্বি জিতলো কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এবং তারা প্রথমবার কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলছে। এতদিন ধরে তারা আইএসএলে রয়েছে, বাদবাকি টুর্নামেন্টেও অংশগ্রহণ করলেও কোনো দিন ফাইনাল খেলতে পারেনি। লাস্ট তারা সেমিফাইনাল পর্বেও কিন্তু গিয়ে কেটে গিয়েছিল গত সিজনে। ইস্টবেঙ্গলের সঙ্গে পেনাল্টি শ্যুট আউটে কিন্তু নর্থ ইস্ট বাদ পড়ে। তার আগেও আইএসএলে একবার খুব সম্ভবত সেমিফাইনাল খেলেছিল। তো ফাইনাল খেলা কোনোদিনই হয়নি, তো প্রথমবারের জন্য কিন্তু তারা ফাইনালে কোয়ালিফাই করেছে। আর আজকে দারুণ ফুটবল খেলেছে, প্রত্যেকটা প্লেয়ার ভালো ফুটবল খেলেছে। আমি কিন্তু এই কোচ যে জুয়ান পার্দো বেনালির, এর কিন্তু দিনে দিনে ফ্যান হয়ে উঠছি। যেরকমভাবে তার গেম প্ল্যানিং দারুণ, কিন্তু ম্যাচ রিড করতে পারে, সেইভাবেই আজকে খেলিয়েছে। আজকে দুটো ইন্টারেস্টিং চেঞ্জ হয়েছিল, সেখানে থই এসেছিল, বাচ্চা প্লেয়ার থই। তো সেই থই কিন্তু গোল করেছে প্রথমে, এবং দ্বিতীয় যে চেঞ্জটা এসেছিল তাদের বিদেশি প্লেয়ার। আগের দিন একটা বিদেশি প্লেয়ার দারুণ গোল করেছিল, তাকে বেঞ্চে রেখে কিন্তু আজকে আলাউদ্দিনকে নামানো হয়েছিল। সেও কিন্তু 33 মিনিটের মাথায় প্রথমে শট করেছিল, বারে লেগে ফিরে আসে এবং সেই বলটাকে কিন্তু তারপরে কনভার্ট করে গোল করে এবং শেষের দিকে পার্থিব গগৈ নেমে সুপার সাব হয়ে গেল। খুব সম্ভবত 86 না হলে 88 মিনিটের মাথায় নেমে 94 মিনিটের মাথায় পার্থিব গগৈয়ের সুন্দর একটা ফিনিশিং 3-0 গোলে কিন্তু শিলং লাজংকে হারিয়ে দিয়ে ডুরান্ড কাপের ফাইনালে কোয়ালিফাই করলো নর্থ ইস্ট। এবং খুব ভালো তারা ফুটবল খেলছে, তারা কিন্তু ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। আর অপর দিকে কিন্তু কালকেই ম্যাচ রয়েছে সেমিফাইনাল 2, সেখানে বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট মুখোমুখি হতে চলেছে। তো মুখোমুখি হবে, সব কিছু ঠিক আছে, কিন্তু মাঠের মধ্যে কোনো রকম ট্রিফো নিয়ে যাওয়া চলবে না। আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এসে গেছে, কোনো রকম ট্রিফো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে যাওয়া যাবে না। অফিসিয়াল কনফার্মেশনগুলো একটুখানি দেখে নিও, ফেসবুক পেজে আমি শেয়ার করে দেবো। তার মানে কি, কোনো রকম কিছু করা যাবে না। কি করা যাবে না, না করা যাবে না, তোমরা সকলেই জানো। দিন চলে যাচ্ছে, সমস্ত কিছু চলে যাচ্ছে, এখনো পর্যন্ত সুবিচার এলো না। তো এটাই ব্যাপার। তো মুখ বন্ধ করে রাখার চেষ্টা।
আর অপর দিকে কিন্তু মোহনবাগানের তরফ থেকে, মোহনবাগানের শীর্ষকর্তাই বলতে পারো, তিনি তো অনেক কিছু আজকে বলে দিলেন যে এমন কিছু ফ্যানেরা না করুক তাতে যে ফাইনালটা কলকাতা থেকে সরে যায়, এগুলো একটুখানি তাদের মাথায় রাখা দরকার। এই জিনিসগুলো বলার সাথে সাথে যে আমাদের মোহনবাগান সমর্থকরাই যথেষ্ট, আর অন্য কোনো দলের সমর্থকদের দরকার নেই, আমরা নিজেদের খেলা নিজেরা খেলে নেবো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছেন। তো সেই নিয়ে আমি বেশি কিছু বলছি না, কিন্তু কালকে কোনো রকম ওই ট্রিফো ব্যানার ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না, এগুলো খেয়াল হচ্ছে এই ম্যাচগুলোর ব্যাপার। তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি ট্রান্সফার নিউজের দিকে, তো ট্রান্সফার নিউজ বেরিয়ে আসছে, কিন্তু দুটো প্লেয়ারের অফিসিয়াল আপডেট এসে গেছে। প্রথম প্লেয়ার হচ্ছে 26 বছর বয়সী রাইট উইঙ্গারের প্লেয়ার রচার্ড জেলা, যাকে কিন্তু আমরা আইএসএল এর নর্থ ইস্টের জার্সি গায়ে ফুটবল খেলতে দেখেছি, আই লিগেও সে ফুটবল ভালো খেলেছিল। তো ওভারঅল কিন্তু একটা ভালো কোয়ালিটির প্লেয়ার, 75 ম্যাচে 12 গোলের সাথে সাথে 2টো অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে এই রচার্ড জেলাকে। এবং তোমাদের 3 থেকে 3.5 মাস আগে জানিয়েছিলাম মোহামেডানে সে সাইন করে দিয়েছে। আজকে কিন্তু অফিসিয়ালি আপডেট এসে গেছে, 2026 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে মোহামেডানে সাইন করেছে এই রচার্ড জেলা। এর সাথে আরও একজন প্লেয়ার যার কিন্তু অন্য ক্লাবে যাওয়ার কথা ছিল, তাকেও কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে মোহামেডান। সেই প্লেয়ারটা হচ্ছে 24 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডারের প্লেয়ার জেরেমি লালডেনপুইয়া। তো জেরেমি লালডেনপুইয়া ক্লাব ক্যারিয়ারে কিন্তু আই লিগে লাস্ট ইয়ার খেলেছে রিয়াল কাশ্মীরের হয়ে, এবং সেখানে ভালো ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে। এর আগে আইজলে খেলেছে, লাজংয়ে খেলেছে। তো ওভারঅল কিন্তু প্লেয়ারটা ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার এবং খুবই একটা ভার্সেটাইল প্লেয়ার এবং স্কিল খুবই ভালো। তাকেও কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি অর্থাৎ 2027 সাল পর্যন্ত সাইন করিয়ে নিয়েছে মোহামেডান। তো তারা কিন্তু ভালো ভালো যেরকম সাইনিং করাচ্ছে, তার সাথে সাথে একটা খারাপ আজকে আপডেট বেরিয়ে আসছে। আজকে মোহামেডানের তরফ থেকে কিন্তু যে বাংকার হিল রয়েছে এবং সাচি গ্রুপ যে যুক্ত হতে চলেছে, সেই নিয়ে তো এর আগেই তোমরা সমস্ত মিডিয়াতেই দেখে নিয়েছো। কিন্তু আজকে দীপক কুমার বাবু একটা ভিডিও কনফার্মেশন করেছেন এবং সেখানে জানিয়েছেন যে সাচি গ্রুপের সঙ্গে যে তাদের পার্টনারশিপ হওয়ার কথা ছিল এবং একটা পার্টনারশিপ হয়ে আইএসএল খেলার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। সাচি গ্রুপের সঙ্গে তারা গাঁটছড়া বাঁধতে চলছে না, এবং এমনকি এটাও ভবিষ্যতে হতে পারে যে বাংকার হিল তারাও কিন্তু অনেক কষ্ট করে মোহামেডানকে এই আইএসএল এর মঞ্চে এনেছে, যেরকমভাবে তারা ইনভেস্ট করেছে, যেরকমভাবে তারা সাপোর্ট করেছে, কিন্তু ভিতরের অনেক কিছু ব্যাপার রয়েছে, সেগুলো সত্যি আমার জানা নেই, আর তিনিও অতটা ক্লিয়ার করে বলেননি। তো সেগুলোর জন্য পরবর্তী সময় বাংকার হিলও যদি মোহামেডানের পাশ থেকে সরে যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই। তিনি কিন্তু আজকে একদম ভিডিও করে একটা জানিয়ে দিয়েছেন, এবং মোহামেডান কর্তারা কিন্তু রীতিমতন মিটিংয়ে বসে গেছে এবং মোহামেডান সমর্থকরা একটু হলেও চিন্তিত রয়েছে। তো আমি বলবো চিন্তা হওয়ার কারণ নেই, ভিতরে কিছু হয়তো ব্যাপার চলেছে, হয়তো কোনো রকম মনোমালিন্য বা একটু রাগারাগি ইত্যাদি ইত্যাদি হতে পারে, সেগুলো মিটে যাওয়াটাই ভালো। এবং যেহেতু মোটামুটি ক্লাব কর্তারা মিটিং করছেন, আশা করা যায় যেগুলো সমস্যা হয়েছে সমস্যার সমাধান হয়ে যাবে। সাচি গ্রুপের সঙ্গেও যোগদান করাটা ভালো, কারণ সাচি গ্রুপ 100 কোটি টাকা 3 বছরে ইনভেস্টমেন্ট করবে বলে জানিয়েছে। তার সাথে সাথে কিন্তু অনেক কিছু ভালো জিনিস হতে পারে মোহামেডানের জন্য। যেগুলো সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান যত তাড়াতাড়ি করা যাবে ততই ভালো, তা না হলে কিন্তু আইএসএল এর আগে এটা একটুখানি খারাপ হতে পারে মোহামেডানের জন্য। তো যাই হোক, এরপরে আমরা লাস্ট আপডেটে চলে আসি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের দিকে। তো আনোয়ার আলীর পিএসসির রায় কবে আসবে, সকলের মনে প্রশ্ন। দেখো আজকে সোমবার হয়ে গেল, আজকে মোটামুটি রাত 9টা পর্যন্ত কোনো রকম আপডেট তো আসেনি। রায় আসার সম্ভাবনা আগামীকাল অথবা পরশুদিন এর মধ্যেই রয়েছে, এবং এটা একটা বড় সিদ্ধান্ত। তো একটুখানি তারাও সময় নিচ্ছে, অনেক কিছু ভিতরের ব্যাপার রয়েছে, সেগুলোকেও বিচার বিবেচনা করা হচ্ছে। খুব সম্ভবত আগামীকাল মোটামুটি দুপুরের দিকে একটা আপডেট আসার কথা রয়েছে। যদি আপডেট সেই সময়ের মধ্যে এসে যায় তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের এবছরের সেরা সাইনিংয়ের প্লেয়ার 27 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার মাধি তালাল। তো মাধি তালাল কিন্তু ডুরান্ড কাপে দুর্দান্ত ফুটবল খেলেছে এবং 2টো ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মাধি তালাল। সে কিন্তু ডুরান্ড কাপের যেটা গোল্ডেন বল, সেই গোল্ডেন বলের রেসের মধ্যে রয়েছে। এই রেসের মধ্যে কিন্তু নর্থ ইস্ট থেকে জিতিন এমএস রয়েছে, সেও কিন্তু 2টো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। নোয়া সাদুই, সেও কিন্তু কেরালা থেকে রয়েছে, সেও কিন্তু 2টো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো নোয়া সাদুই কিন্তু আরও একটা পুরস্কারের দাবিদার রয়েছে, সেটা হচ্ছে গোল্ডেন বুটের রেসে রয়েছে
রয়েছে, কারণ 6টা গোল করেছে, তো 6টা গোল প্লাস অ্যাসিস্টও রয়েছে। তো খুব সম্ভবত গোল্ডেন বুট যদি নোয়া সাদুই পেয়ে যায় তো সেক্ষেত্রে মাধি তালালের গোল্ডেন বল পাওয়ার সম্ভাবনা রয়েছে এখনও। কিন্তু জিতিন এমএস সেও ভালো ফুটবল খেলেছে, কিন্তু আজকে কোনো রকম জিতিনের কাছ থেকে খুব একটা ইম্প্যাক্ট দেখা যায়নি, আর ম্যান অফ দ্য ম্যাচও আজকে হয়নি। তো সেই জায়গায় মাধি তালাল কিছুটা এগিয়ে রয়েছে, কিন্তু ফাইনালে যেহেতু জিতিন উঠেছে, তো ফাইনালে যদি জিতিন খারাপ খেলে তো সেক্ষেত্রে মাধি তালাল কিন্তু এই পুরস্কারটা পেতে পারে, তার সম্ভাবনা অনেকাংশই রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই গোল্ডেন বল ডুরান্ড কাপে কে জেতে, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।